হ্যালো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকে এলাম ব্লগে। অ্যাকচুয়ালি কালকে রাতেই আসার কথা ছিল, কালকে সেলিব্রেশনের পরে। তো কালকে আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। প্রায় 13 বছর পর আমাদের ভারতীয় ক্রিকেট টিম, আমাদের প্রিয় টিম ইন্ডিয়া বিশ্বমঞ্চের আঙিনা আবার সেরা রূপে প্রতিষ্ঠিত হয়েছে। সেলিব্রেশন তো চলছেই, যদিও আমার পেছনে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা যদিও সেলিব্রেশনে না, তো আমার বাড়ির পাশে এই বিয়ে বাড়ির লাইট আমাদের একটা ভাইয়ের, কিন্তু সেলিব্রেশন তো অবশ্যই প্রাপ্য। কিন্তু ব্যাপার, এবার আসি কালকের ম্যাচের কথায়। যাই হোক, একটা অসাধারণ ম্যাচ কালকে আমরা অনেক দিন বাদে দেখলাম, এবং ফাইনালটা ফাইনালের মতন হলো, জমজমাট ফাইনাল মোটেও এক পেশে নয়, যেখানে টিম ইন্ডিয়া আমাদের অসাধারণ কামব্যাক করেছিল। প্রথম 33 রানের মধ্যে 3 উইকেট পড়ে যাওয়া, তাও আবার 4টে ওভারের মধ্যে, তাও আবার হেভিওয়েট আমাদের রোহিত শর্মা, ফর্মে থাকা ঋষভ পন্থ, আর টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের পড়ে যাওয়া। তারপরে বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল আসল মঞ্চে। বড় প্লেয়াররা আসল জায়গায় কীভাবে জ্বলে উঠতে হয় সেটার জন্য বড় মঞ্চকেই বেছে নেয়, এই জন্যই তারা গ্রেটেস্ট অফ অল। বিরাট কোহলি কালকে যে খেলাটা খেললো, শুরুতে আক্রমণাত্মক খেলা, তারপর উইকেটের একটা দিক ধরে রাখা, যেটা কন্টিনিউ অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে প্রথমে তাকে অ্যালাউ করা, তাকে হিট অ্যালাউ করা, কারণ তিনি জানতেন যে ওই সময়টা তিনি পড়ে গেলে পরে এসে রানের গতিটাও কমে যেত এবং রানটাও দরকার ছিল। এবং টি-20 হচ্ছে শর্টার ফরম্যাট, 3 উইকেট পরে পর ম্যাচে ফিরে আসাটা খুব মুশকিল হয়, এবং সেটা যদি সাউথ আফ্রিকার মতন খুবই যদি একটা শক্তপোক্ত টিমের সঙ্গে যেতে পারে। যাই হোক, তারপরে সেখান থেকে অক্ষর প্যাটেল রান আউটটা হয়ে যাওয়ার পর শেষের দিকে রানের গতি তো বাড়াতেই হতো। বিরাট কোহলি প্রথম 50 রানের জন্য, তাকে ইনিংসটা ধরে রাখার জন্য 45টা বল নিয়েছিল। তারপরে 9 বলে 26 রান করে সেই যে খেলাটা, তিনি যদি ওই সময় আউট না হতেন, আমার বিশ্বাস 15 থেকে 20টা রান আরও বেশি হতো। কিন্তু টিম ইন্ডিয়া যে টিমটাকে রানটা যে করেছিল, সেটা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের মতন মঞ্চে অলমোস্ট 9 আস্কিং রেটে রানটাকে তাড়া করা, এবং প্রোটিয়াদের যথেষ্ট যথেষ্ট বিশ্বমানের, যথেষ্ট ভালো কি বরং বিশ্বমানের বোলিংয়ের বিরুদ্ধে খুবই ভালো একটা কম্পিটিটিভ স্কোর। এবার পালা ছিল প্রোটিয়াদের বোলিংয়ের, প্রোটিয়াদের ব্যাটিংয়ের, সরি। তো সেখানে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ল্ডের সেরা বোলার আমাদের বুমরা। তো প্রথমেই রেজা হেন্ড্রিক্স, আর এদিকে আর্শদীপ সিং, তারপরে আমার হর্ষদীপ সিং মার্করামকে নেওয়ার সঙ্গে সঙ্গে সবাই ভেবেছিল ফাইনালটা বোধহয় এক পেশে হবে, এবং সাউথ আফ্রিকা অ্যাজ ইউজুয়াল যেরকম জোকার্স নামে পরিচিত ছিল, সেই ট্যাগটা তাদের ওপর লাগবে। কিন্তু কুইন্টন ডি কক আর ট্রিস্টান স্টাবস কিছুটা আলাদাই তাদের মনে পরিকল্পনা ছিল। তারাও ঠিক করে নিয়েছিল যে ফাইনালতে এত সহজে হাতছাড়া হতে দেওয়া যাবে না, কারণ সুযোগ তো বারবার আসে না। তো সেখান থেকে একটা ভালো পার্টনারশিপ করার পর অক্ষর প্যাটেলে বললে সুইপ মিস করতে গিয়ে ট্রিস্টান স্টাবসটি আউট হলো। তারপরে এলো সেই আসল ম্যাচ উইনার প্লেয়ার হেনরিক ক্লাসেন। আমি মনে করি মডার্ন ক্রিকেটের ব্যাকফুটে পাওয়ার হিটিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখন হচ্ছে ক্লাসেন। দেখুন, ফ্রন্ট ফুটে 6 মারাটা, যদিও আমি অত ক্রিকেট প্লেয়ার নেই, কিন্তু আমার মনে হয় ফ্রন্ট ফুটে 6 মারার থেকে অনেক বেশি টাফেস্ট হচ্ছে ব্যাক ফুটে ওই টাইমিংয়ে 100-110 মিটারে 6 মারা, এবং ক্লাসেন সেটা অনায়াসে করে দেখাচ্ছিল, অনায়াসে। এবং সাউথ আফ্রিকা যেখানে স্পিন খেলাতে অতটা পারদর্শী নয়, সেই দেশে ক্লাসেনের মতন একটা অভূতপূর্ব ব্যাটিং, মানে কুইন্টন ডি কক আউট হওয়ার পরও কোনো কিছু মনে হচ্ছিল না যতক্ষণ ক্লাসেন না আউট হচ্ছিল। যাই হোক, ইকুয়েশন একসময় অক্ষর প্যাটেলের সেই 14 নম্বর ওভারে 24টা রান, আর তার আগে কুলদীপের 2 বলে 10 রান তোলার পরে তো রানটা চলে এলো 30 বলে 30 রানে। তো যাই হোক, তো সেখান থেকে আপামর ভারতবাসীর 80 ভাগ ভারতীয় ভেবে নিয়েছিল যে এখানেই বোধহয় ম্যাচের শেষ, আর বোধহয় এইবারও বিশ্বজয়ের সেই তকমাটা আর পাওয়া গেল না। অ্যাজ ইউজুয়াল WTC মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আর 6 মাস আগে সেই বেদনা রাত আবার হয়তো ফিরে আসতে চলেছে। কিন্তু ক্রিকেট দেবতা আর কিছু লিখন হয়তো কিছু আলাদাই ছিল। যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল জাসপ্রীত বুমরা সেই 4টে রান, কারণ ব্যাটসম্যানরা এখন টপ অর্ডার হোক মিডল অর্ডার হোক সবাই ঠিকই করে নেয় যে জাসপ্রীত বুমরা ওভারটাকে আমরা যাই হোক বের করে দেবো। তো 24 বলে 26 এই ওভারে 4টে রানের পর, কিন্তু একটা প্লেয়ারের কথা অবশ্যই বলতে হবে, যার না বললেই নয়, সেটা হলো আমাদের হার্দিক পান্ডিয়া। তার উপর দিয়ে বিগত 6 মাসে অনেকটাই ঝড় বয়ে গেছে তার পার্সোনাল লাইফে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। IPL-এ রোহিতের সঙ্গে হার্দিকের একখানা
মানে মিসম্যানেজমেন্ট, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনেক কিছু ঝড় গেছে, তা সত্ত্বেও ফাইনালে, ফাইনাল বলে না, টি-20 ওয়ার্ল্ড কাপে তার টিম সিলেকশন নিয়েও অনেক জলঘোলাও হয়েছিল, কিন্তু সেটা তার খেলা বা পারফরমেন্সের প্রভাব পড়তেই দেয়নি। ব্যাটে হোক বলে হোক হার্দিক যে অ্যাসেট একটা ইন্ডিয়া, সেটাই ওয়ার্ল্ড কাপে প্রমাণ করেছে। বিশ্বমঞ্চে আঙিনায় বা জাতীয় দলের যখনই দরকার পড়ে তো হার্দিক অ্যাসেট। হার্দিক চোটগ্রস্ত হোক বা টিমে থাকুক না থাকুক, যখনই আসে সে এটাই প্রমাণ করে সে টিমের বোঝানোর পারফরমেন্স দিয়ে টিমে থাকে। এবং অ্যাজ ইউজুয়াল প্রথম বলে ক্লাসেনকে আউট করার পরে সাউথ আফ্রিকা চাপে পড়ে যায় এবং অ্যাজ ইউজুয়াল নর্থ চোখ করতে শুরু করে। অ্যাজ ইউজুয়াল ইয়ানসনের তো অভূতপূর্ব একটা বোলিংয়ে, ইয়ানসনের সেই বোল্ড, মানে আমি মনে করি টি-20 ক্রিকেটে মানে টেস্ট ম্যাচের মতন ডিফেন্সকে মানে ভেদ করে বোল্ড করা, মানে জসপ্রীত বুমরার মতন এখন বোলিং যেটা হয়ে গেছে বিশ্ব লেভেলে এখন অন্যতম সেরা। মানে ব্যাটসম্যানদের কাছে কোনো উত্তর নেই। এত বছর খেলার পরেও, মানে এত ভিডিও অ্যানালিসিস প্রতি মুহূর্তে হয়, তা সত্ত্বেও জসপ্রীত বুমরাকে এখন রিয়েল টাইমে রিড করা ব্যাটসম্যানদের কাছে সত্যি মানে একটা গোলক ধাঁধার মতন। তারপরে তো আর্শদীপ সিংয়ের সেই রকম অসাধারণ বোলিং, সুইংয়ের নিদর্শন। তো শেষ ওভারে 6 বলে 15, সরি, তো আমাদের তো সাউথ আফ্রিকার ডেভিড মিলার যেটা করে অভ্যস্ত, তো সেই ইকুয়েশনে প্রথম বল ফুল টস মারতে গিয়ে বলতেই হবে সূর্যকুমার যাদবের সেই ক্যাচ, যদি সেটা 6 হয়ে যেত হয়তো খেলার ফলাফল অন্যরকমও হয়ে যেতে পারত। কিন্তু সূর্যকুমার যাদব মানে টিম ইন্ডিয়ার মতন জেতার একটাই কারণ হচ্ছে প্রত্যেকে একে অপরে পরিপূরক হয়েছে। কি হয়, ছোট ছোট কন্ট্রিবিউশনই একটা বড় জয়ের অবদানে বিশাল বড় একটা প্রভাব ফেলে। সেটা সূর্যকুমার যাদবের ক্যাচ হোক বা হার্দিক পান্ডিয়া বোলিং হোক বা দেব সিংয়ের সেই ডট ওভার 3-4 রানের ওভার হোক। কারণ বিগত 30 বলে 30-এর পর থেকে একটা বাউন্ডারি কনসিড করতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং। 1 বাই 10 অফিসের মতন হতেই পারে যে সেদিন কালকে স্পিনটা কাজ করেনি, এটা হতেই পারে, কিন্তু অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের অবদান বললে চলবে না। কারণ অক্ষর প্যাটেল যদি ওই সময় হিট করে আর কন্টিনিউ যদি স্কোরবোর্ড অ্যাক্সেলারেট না করে যদি যদি খেলাটা না খেলে আনতো, তাহলে হতো না। এটা তো মানতেই হবে যে টিম ইন্ডিয়া বিশ্ব ক্রিকেটে অন্যতম ধারাবাহিক সেরা দল। কারণ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচ জিতে সেমিফাইনাল বা ফাইনালে ওঠা। হতেই পারে নকআউটে অনেক সময় কি হয়, লাকের ব্যাপার হয় কিছুটা, সেদিনে প্লেয়ারের পারফরমেন্স হয়, কিন্তু কন্টিনিউ সেমিফাইনাল বা ফাইনাল, অ্যাটলিস্ট তো ফাইনাল খেলাটা তো এখন যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এবং তারই ফলশ্রুতি স্বরূপ পুরস্কার আমাদের টিম ইন্ডিয়া পেল। এবং অবশ্যই সেটা লাকের জন্য না, হার্ডওয়ার্ক আর প্রচণ্ড নিজের ওপর কনফিডেন্স। তো বিরাট কোহলি, রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেট কোচ এবং তথা অন্যতম সেরা আমার চোখে দেখা 3 নম্বর ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের অধরা মাধুরী, যেটা একটা বিশ্বকাপ ছিল, সেটাও পাওনা হয়ে গেল এবং পাওনাটা দরকারই ছিল। এর থেকে ভালো বিদায় সম্ভব না। এবং যতদূর আমি শুনলাম যে রবীন্দ্র জাদেজাও বোধহয় আজকে অবসর নিয়ে নিল। আমি জানি না, দর্শক বন্ধুরা আপনারাই বলে দেবেন সঠিক না ভুল। যাই হোক, সময়ের সাথে সাথে তো সব কিছু জায়গায় তো শূন্য রাখতে হয়, পরবর্তী প্রজন্মের জন্য তো রাখতে হয়। কিন্তু বিরাট আর রোহিতকে আমরা কিন্তু মিস করব, বিশেষ করে আমি তো ভীষণ মিস করবো। আমার মতন বহু বিরাট আর রোহিত ফ্যান এবং অগণিত ভারতীয় কেন বিশ্বের অনেক ক্রিকেট ফ্যান তাদের টি-20 ইন্টারন্যাশনালে ব্যাটিং মিস করবে। কিন্তু আমরা তাদেরকে আবার ওয়ানডে আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আঙিনে আবার দেখতে পাবো। কারণ আমার মনে হয় তারা একটা শেষ চেষ্টা করবে 2027-এর ওয়ার্ল্ড কাপ আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেই শিরোপাটা ধরে। এবং সেটা আমরাও চাইবো যে তাদের হাতে উঠেই তারা যেন শেষ করে। এবং মানতেই হবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, মানে আমাদের ভারতীয় ক্রিকেটে বিশ্বজয় শিরোপা যে গুটি কয়েক ক্যাপ্টেন নিয়েছিলেন, এক হচ্ছেন আমাদের কপিল দেব নিখাঞ্জ, তারপর হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আর মহেন্দ্র সিং ধোনির সেই কুল কাম কম্পোজ ক্যাপ্টেন্সি আমি রোহিত শর্মার ওপর দেখি। মানে টিমের ওপর একটা ভরসা রাখা, প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করা। শিবম দুবেকে নিয়ে কতই না সমালোচনা হয়েছিল, সেই শিবম দুবেও কালকে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিয়েছিল। শিবম দুবের জায়গায় আমরাই কতবার বলেছি এসএসসি জয়সওয়ালকে ওপেন করানো যেতে পারতো, চেহেলকে স্পিনিং ট্র্যাকে খেলানো যেতে পারতো, সঞ্জু স্যামসন বসে আছে, তা সত্ত্বেও মানতেই হবে হ্যাটস অফ। তবে আমি মনে করি অ্যাজ এ কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের আরও কিছুটা বছর কিছুটা সময় পাওয়া প্রাপ্য। নতুন কোচ এনে টিম কম্বিনেশনের চেঞ্জ না করে
কোচ তো ঠিকই ছিল, হ্যাঁ প্লেয়ারদের বয়সের সাথে সাথে তাকে এগোতে পেছোতে হয়। তবে আমি মনে করি রাহুল দ্রাবিড়কে, মানে রাহুল দ্রাবিড়ের মতন ভদ্রলোক কোচেদের এবং স্মার্ট যারা, মানে 10 বছর 12 বছর ধরে যারা ভারতের মতন ক্রিকেট টিমকে সার্ভিস দেওয়ার পর সেই রকমভাবে ডেডিকেটেড ওয়েতে যারা একনিষ্ঠভাবে ভারতীয় ক্রিকেটের সেবা করে গেছে, তাই এইসব প্লেয়ারদের কোচ হিসেবে রাখা উচিত। এবং এমন তো নয় যে তিনি বিফল, এবং তিনি যথেষ্ট সফল, প্রচণ্ডই সফল। একটা টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং 50 ওভারের ওয়ার্ল্ড কাপেরও ফাইনাল। সেদিন অস্ট্রেলিয়ার কী বলবো, আর অস্ট্রেলিয়া হয়ে গেছিলো, আলাদা ব্যাপার। সেদিন আমাদের ভারতীয় প্লেয়ারদের একটুখানি হয়ে গেছিলো পারফরমেন্স। যাই হোক, তো কালকের এই রেজাল্ট আমাদের আপামর ভারতবাসী, কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক আর বাংলা থেকে আমাদের ওইদিকে মুম্বাই হোক, আপামর ভারতবাসীকে অনেক 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 আনন্দ দিয়েছে। আশা করি আমি আমার জীবদ্দশায় এরকম আরও অনেক খুশির রাত আবার আমরা দেখতে পাবো, এবং অবশ্যই দেখতে পাবো। যাই হোক, তো বন্ধুরা, এই হলো আমার ব্লগ আপাতত শেষ। তোমরা বলো আমার কেমন লেগো, যদি ভালো থাকে তাহলে আমার ফলোয়ার্স বাড়িও, আর যদি ইউটিউবে হয়তো ইনস্টাগ্রামে আস্তে আস্তে, মানে ইনস্টাগ্রাম বা ইউটিউবে তোমরা আস্তে আস্তে সাবস্ক্রাইব করতে শুরু করো। চেষ্টা করব, এখন অবধি আমি সত্যিই কন্টেন্ট ঠিক করিনি, তবে একটা আমি এবার ডিসাইড করছি এবার কী নিয়ে কন্টেন্টে এগোবো। আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ভুল ত্রুটির জায়গাগুলোকে ঠিক করে তোমরা কমেন্টসগুলো করো। তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য, এবং এরকম আরও ব্লগ আরও আসতে চলেছে। যাই হোক, তো উৎসব চলতে থাকুক, আর টিম ইন্ডিয়ার আরও সাফল্য কামনা করি, এবং আমরা আরও ব্লগের অপেক্ষায় থাকি, এবং আমিও চেষ্টা করি যে আপনাদের বা তোমাদেরকে আরও কি ভালো ভালো কিছু উপহার দিতে পারি। গুড নাইট।